সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে, এবং অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। যারা সোশ্যাল মিডিয়াতে পরবর্তী দেখবেন বেশ, এবং যারা সরাসরি দেখছেন না, আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। আজ আমরা জানতে পেরেছি, অ্যাকচুয়ালি গতকালকে জানতে পেরেছি যে ইউক্রেন বলছে যে রাশিয়া তাদের চেরনোবিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে আক্রমণ করেছে, যার কারণে সেখানে আগুন ধরে যায়। কিন্তু কিয়েভ জানাচ্ছে যে রেডিয়েশন লেভেল যেটি আছে সেটি এখনো স্বাভাবিক পর্যায়ে আছে। এটি যখন আমরা জানছি, তখন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আছেন, দেখা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সাথে এট দ্য মিউনিক সিকিউরিটি কনফারেন্সে। আজ ভ্যান্স জানিয়েছেন যে ওয়াল স্ট্রিট জার্নালকে যে দ্য ইউএস আমেরিকা নতুন করে মস্কোর উপর স্যাংশন আরোপ করতে পারে, and even use, and I quote, military tools of leverage, unquote, যদি ভ্লাদিমির পুতিন এগ্রিমেন্টে না আসেন, কোনো রকম ডিএলএ না আসেন। ডিএলটি হবে এরকম যাতে করে পুতিন গ্যারান্টি দেন যে ইউক্রেনের লং টার্ম ইন্ডিপেন্ডেন্স থাকবে, স্বাধীনতা থাকবে। এটি গতকালকে জানিয়েছেন উনি ওয়াল স্ট্রিট জার্নালসকে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন ইউক্রেন উড অফকোর্স বি এ রোল ইন নেগোসিয়েশন, ইউক্রেনেরও একটি রোল থাকবে যে নেগোসিয়েশনটা রাশিয়ার সাথে হতে যাচ্ছে। কিন্তু ইতিপূর্বে এই সপ্তাহের প্রথম দিকে ওনাকে যখন প্রশ্ন করা হয়েছিল আর্লিয়ার দিস উইক, তখন কিন্তু এই প্রশ্নের উত্তর তিনি দেননি, এটি তিনি এড়িয়ে যান। প্রশ্ন ছিল উনি কি কিয়েভ অর্থাৎ ইউক্রেনকে ইকুয়াল মেম্বার দেখেন কিনা এই আলোচনায়, যে আলোচনায় থাকবে ইউএস, রাশিয়া অ্যান্ড ইউক্রেন। কাজে ইউক্রেন কি তাদের মতোই ইকুয়াল পার্টনার কিনা ইন পিস টক্স। ইন মোর ফরেন পলিসি নিউজ, ট্রাম্প প্রপোজ করেছেন চায়না, রাশিয়া এবং ইউএস নিউক্লিয়ার স্টক পাইলস, যে পরিমাণ নিউক্লিয়ার অস্ত্রাদি আছে, এটি অর্ধেক কমিয়ে আনতে, যার অন্তর্ভুক্ত থাকবে আমেরিকাও। কেন এটি বলছেন? উনি বলছেন এটি করলে বাজেট, আমেরিকার বাজেট, সামরিক বাজেট তিনি কমিয়ে আনবেন অর্ধেকে, যেটি উনি জানিয়েছেন গতকাল। উনি গতকাল আরো জানিয়েছেন যে হি ইজ মুভিং টু ইম্পোজ দ্বিপাক্ষিক ট্যারিফ, যেটি আমরা বলি আমাদের বিরুদ্ধে যারা ট্যারিফ বসাবে তাদের প্রতিও ট্যারিফ বসিয়ে দিব আমি। এটি উনি করতে যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প অন অল ট্রেডিং পার্টনার্স অ্যাক্রস দ্য গ্লোব, অর্থাৎ বিশ্বব্যাপী যত রকম ট্রেডিং পার্টনার, যত ট্রেডিং কান্ট্রিজ আছে আমেরিকার সাথে, তাদের সবার উপরে এটি করতে যাচ্ছেন, যা অন্তর্ভুক্ত থাকবে লং টাইম ইউএস অ্যালাইজ, আমেরিকার মিত্র দেশ যারা আছে এটিও তার অন্তর্ভুক্ত থাকবে। এই অ্যানাউন্সমেন্ট উনি করেছেন অ্যাহেড অফ, যখন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অফ ইন্ডিয়া আসছিলেন তার কিছুক্ষণ আগে, দুঃখিত। অ্যাট দ্য হোয়াইট হাউস একটি জয়েন্ট কনফারেন্সে, নিউজ কনফারেন্সে গতকালকে মোদী অ্যান্ড ট্রাম্প আলোচনা করেছেন যে তাদের ইউএস ইন্ডিয়া তারা ইনক্রিজিং মিলিটারি সেলস, অর্থাৎ সামরিক মারণাস্ত্র বিক্রয় আমেরিকা বাড়াবে ইন্ডিয়াতে, যার অন্তর্ভুক্ত থাকবে F-35 ফাইটার জেটস। এই ডিসকাশনে আরও কিছু জিনিস অন্তর্ভুক্ত ছিল, যার মধ্যে ছিল বাংলাদেশ, ফর্মার প্রাইম মিনিস্টার, সাবেক স্বৈরাচারী প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, এবং ইউএস ইনভলভমেন্ট অগাস্ট 5 যে রেগুলেশন বিপ্লব হয়ে গেল সেই ক্ষেত্রেও। এই সমস্ত বিষয় আলোচনার জন্য আজ আমার সাথে যোগ দিয়েছেন হাসান ফেরদৌস, সাংবাদিক, লেখক এবং গবেষক। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সাথে আরও আছেন গোলাম এম মাদবর, তিনি ডিন, স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক, মনমাদ ইউনিভার্সিটি, নিউ জার্সি। স্বাগত জানাচ্ছি আপনাকেও। হাসান ফেরদৌস, আমি আপনাকে দিয়ে শুরু করব। এই যে মোদি ট্রাম্প আলোচনাটা হলো, এটি নিয়ে অনেক জল ঘোলা হচ্ছে, অনেকে অনেক কথা বলছেন, কিছু তথ্য বিভ্রান্তিও ছড়াচ্ছে। আমি আপনার কাছে জানতে চাবো প্রাথমিক পর্যায়ে এটির তাৎপর্যটি আমাদেরকে একটু যদি ভেঙে বলতে পারেন, আপনি বুঝিয়ে বলতে পারেন। দুটি সেকশনে বলতে হবে, একটি হচ্ছে এটির গ্লোবাল সিগনিফিকেন্স, বিশ্বব্যাপী যে তাৎপর্য সেটি, এবং বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান ওই অঞ্চলের রিজনাল যে সিগনিফিকেন্স সেটিও একটু আমাদের জানতে হবে। শুনবো আপনার কাছে। ধন্যবাদ হাবিব ভাই, মাদবর ভাই, আসসালামু আলাইকুম। আমি যদি এক কথায় বলি, এই সামিট মিটিংটা নরেন্দ্র মোদীর জন্য একটা রিজাউন্ডিং ভিক্টরি। তার জন্য একটা অসম্ভব রকম পজিটিভ একটা তিনি বার্তা নিয়ে ফিরছেন। প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল প্রেসিডেন্ট, সবচেয়ে ধনী দেশের পাওয়ারফুল দেশের তিনি প্রেসিডেন্ট। সে লোকটি বারবার বলছে মোদি আমার বেস্ট ফ্রেন্ড,
সে লোকটি বলছে আমার চেয়ে মোদি বেটার নিগোশিয়েটর। মোদিকে নানাভাবে তিনি প্রশংসা করছেন। ফলে যদি আপনি একজন ইগোটিস্টিক লোক হন, ট্রাম্পের কাছ থেকে এইরকম সুন্দর সুন্দর কথা শুনে আপনার খুব ভালো লাগার কথা। মোদি কত ভালো লেগেছে আমি জানি না, কিন্তু ভারতীয়দের খুব ভালো লেগেছে। আমি মিডিয়ার রিপোর্ট দেখে বলছি, আমি ইন্ডিয়ানরা এটাকে খুব ওয়েলকাম করেছে, যে আমরা বিশ্ব দরবারে খুব ভালো একটা অবস্থায় আছি। এটা 1 নম্বর। 2 নম্বর, এই পুরো পুরো সামিটটার মূল লক্ষ্য ছিল ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘমেয়াদী সামরিক ও কৌশলগত চুক্তি। আমি একটু ব্যাখ্যা করে বুঝিয়ে বলি। আমি আগেও বোধহয় বলেছি, আমি ভারতের সাথে আমেরিকার সম্পর্কটা স্ট্র্যাটেজিক মানে লং টার্ম, দীর্ঘমেয়াদী সম্পর্ক। সরকার আসলো কি গেল তার দ্বারা এই সম্পর্ক ডিটারমিন হয় না। এই দুই দেশ একে অপরকে অপরের স্বার্থকে সংরক্ষণ করে চলে নানাভাবে। আমি বুঝিয়ে বলছি পরে বাংলাদেশ প্রসঙ্গে আসার সময়। এবং মূল লক্ষ্য ছিল, এই সব পুরো ব্যাপারটার মূল লক্ষ্য ছিল চীনকে সামনে রেখে কিভাবে চীনকে ঠেকানো যায় সামনে রেখেই কিন্তু এই বৈঠকটা হয়েছে। ঠিক এই বৈঠকের আগে, মোদি বৈঠকের আগে আগের সপ্তাহে দেখেছি আমরা ট্রাম্পের অভিষেকের পর দিনই ওয়াশিংটনে কোয়াডের ফরেন মিনিস্টারদের মিটিং হয়েছে। আপনারা হয়তো এও জানেন যে এবছরের এক সময় ভারতে কোয়াডের শীর্ষ পর্যায়ে বৈঠক হবে। ফলে কোয়াড ওয়াজ অলমোস্ট সেন্ট্রাল টু দ্য এন্টায়ার কনভারসেশন। কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমি বলবো যে এই সিদ্ধান্তগুলো আমি 3 ভাগে ভাগ করতে পারি। আপনারা জয়েন্ট স্টেটমেন্ট দেখেছেন। জয়েন্ট স্টেটমেন্টের মূল পুরোটাই জুড়ে আছে ডিফেন্স কোঅপারেশন, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং এনার্জি সিকিউরিটি। সামান্য ইমিগ্রেশনের কথা এসছে, বাট মেইন ফোকাস হচ্ছে এগেইন ডিফেন্স, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট, এনার্জি সিকিউরিটি। আপনি একটু আগে বললেন যে ভারত কি করবে। চুক্তি হচ্ছে যে 10 বছর মেয়াদী সম্পর্ক আমাদের। এই 10 বছরের মধ্যে আমেরিকার কাছ থেকে ভারত অনেক কিছু কিনবে। এই আমাদের পারস্পরিক বাণিজ্য আমরা $500 বিলিয়ন নিয়ে যাব আমরা দু দেশের মধ্যে। ভারতে আমেরিকান হার্ডওয়্যার, ডিফেন্স হার্ডওয়্যার উৎপন্ন হবে। যেমন ধরা যাক স্ট্রাইকার গাড়ি, কমব্যাট ট্রাক তৈরি হবে ভারতে। তারপরে জেট ইঞ্জিন তৈরি হবে ভারতে, কো প্রোডাকশন, জির সাথে আমেরিকান পারমিশনে লোকাল প্রডিউস করা হবে। আমেরিকা খুব সফিস্টিকেটেড এদের যে বিমান, সেই বিমান তারা ভারতকে ব্যবহার করতে দেবে। কেমন? এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমার কাছে মনে হচ্ছে যে এরা ঠিক করেছে যে এদের একে অপরের ডিফেন্স আর্মিগুলি ইন্টারঅপারেবল হবে। মানে আমরা একে অপরের সম্পূরক হব, ইন্টারঅপারেবিলিটি আমরা ইনশিওর করব। এটা এই জন্য গুরুত্বপূর্ণ যে ভারত এতদিন পর্যন্ত খুব ডিপেন্ডেন্ট ছিল কিন্তু রাশিয়ার উপরে। রাশিয়ার উপরে তারা এখনো সিগনিফিকেন্টলি ডিপেন্ডেন্ট অস্ত্রের কারণে। আমেরিকা চাইছে স্লোলি শিফট করে আনতে, যাতে করে ভারতের সাথে আমেরিকার সম্পর্কটা আরো ঘনিষ্ঠ হয় এবং রাশিয়ার নিয়ন্ত্রণটা কমিয়ে আনতে পারে। এটা একটা দিক। আমরা ভেবেছিলাম যে খুব বড় একটা ইস্যু হবে ইমিগ্রেশন, হয়নি। কথা হয়েছে ইমিগ্রেশন নিয়ে, কিন্তু আমাদের ভারতীয় প্রধানমন্ত্রী এক কথায় বলেছেন যে আমি এগ্রি করি ট্রাম্পের সাথে যে ইলিগাল ইমিগ্রেন্টদের এদের থাকার কোনো অধিকার নেই, ফলে দে শুড গো ব্যাক। তারা এই সামিটের বাইরে কথা বলেছে কিভাবে কিভাবে শোভন ভাবে পায়ে বেড়ি বেড়ে না এদেরকে পাঠানো যায় সেই নিয়ে কথা হয়েছে। আপনারা দেখেছেন যে একজন পাকিস্তানি জঙ্গিকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। এগুলো খুচরো আলাপ, কিন্তু গুরুত্বপূর্ণ আলাপ। আমি উল্লেখ করতে চাই যে এই আমি শুরুতে বলেছিলাম যে ভারতের জন্য এটা একটা ভিক্টরি। দেখুন, এখন যে আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইক ওয়ালস কংগ্রেসে ছিলেন ইন্ডিয়ান ককাসের চেয়ার। ফলে অনেক আগে থেকেই এই অ্যাডমিনিস্ট্রেশনে একজন লোক আছেন যিনি ইন্ডিয়ান ইন্টারেস্টকে প্রোটেক্ট করছেন। এখন তার সঙ্গে যুক্ত হয়েছেন তুলসী গ্যাবার্ড নামে আর এক এক্স ডেমোক্র্যাট নাও রিপাবলিকান মন্ত্রী। তিনি ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স, 18টা এজেন্সি নিয়ে এদের ডিএনআই, তার তিনি পরিচালক। খুব গুরুত্বপূর্ণ পদ। এবং মোদী সাহেব এসেই কিন্তু কথা বলেছেন তুলসী গ্যাবার্ডের। তার প্রথম সাক্ষাৎকার কিন্তু তুলসী গ্যাবার্ডের সাথে। আমি একটু পরে বলছি why she is important for বাংলাদেশ।
আরেকটা ইন্টারেস্টিং যে একটা বড় মিটিং হয়েছে কার সাথে, ইলন মাস্কের সাথে। এটা ভাবা উচিত যে আমেরিকা ওপেনলি বলেছে, গত অ্যাডমিনিস্ট্রেশন বলেছে, তার আগে অ্যাডমিনিস্ট্রেশন বলেছে, there is a report by CIA and MI5, যৌথ রিপোর্ট, তাতে বলছে যে আমেরিকার জন্য এবং পশ্চিম ইউরোপের জন্য প্রধান চ্যালেঞ্জ, প্রধান শত্রু চীন, রাশিয়া নয়। বলে আমাদের প্রধান ফোকাস হবে চীনকে নিয়ে। এবং আপনারা জানেন কোয়াড যে বললাম, কোয়াডটা কিন্তু মূলত চীনকে ঠেকানোর জন্য এই 4টি দেশের, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র এবং ভারতকে নিয়ে গঠিত একটি সামরিক জোট, যে জোটের একটা কেন্দ্রীয় ক্যারেক্টার হচ্ছে গিয়ে ভারত। এবং এই সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পের পৌরোহিত্যে অনুষ্ঠিত একাধিক বৈঠকে একথা বারবার বলা হয়েছে যে ভারত উইল প্লে এ মেজর রোল in the next 10, 15, 20 years in promoting American defense interests in Asia, especially in চীনের আশেপাশের এলাকাটা, যে পুরো প্যাসিফিক বেসিনটা আছে, সেই পুরো প্যাসিফিক বেসিনে। এটা প্রথম উত্তর আপনার। দ্বিতীয় উত্তর বাংলাদেশ। আপনি দেখেছেন যে একটি মাত্র প্রশ্ন হয়েছিল, যে একটি প্রশ্নতে ডোনাল্ড ট্রাম্প সাহেব বলেছেন, প্রশ্ন ছিল যে বাংলাদেশের সরকার গঠিত হয়েছে, সেখানে ইউনুস সরকারের পেছনে আমেরিকান ডিপ স্টেট ইউএসএইড বলা হচ্ছে রোল প্লে করেছে, এই ব্যাপারে আপনার বক্তব্য কি? আমি এই ব্যাপারটিতে আসবো, কারণ এই ব্যাপারটিতে আমি একটি সেকশনই রেখেছি বাংলাদেশ প্রসঙ্গ। আমি সেই প্রসঙ্গে এটি যেহেতু ইউএস এন্ড ফরেন পলিসি রিলেটেড, এরপরে আমরা চলে যাবো ইউক্রেন, রাশিয়া রিলেটেড ব্যাপারে, আমরা আসছি বাংলাদেশ প্রসঙ্গে। আমি একটি সেকশনই রেখেছি সেখানে। আমি গোলাম আকবর আপনার কাছে যাচ্ছি, খুব ছোট করে আপনি সময় নেবেন। মোদি একটি পর্যায়ে, দুঃখিত, প্রেসিডেন্ট ট্রাম্প একটি পর্যায়ে বলেছেন যে শেখ হাসিনার ব্যাপারটি বাংলাদেশে এটি মোদির হাতে, এবং উনি যে সিদ্ধান্ত নেবেন সেটি তার ব্যাপার, এই ব্যাপারে আমেরিকার কোনো কিছু নেই, সংক্ষিপ্ত বলেছেন। এটি কি এমন একটি ব্যাপার যেটি আমাদের উদ্বেগের কারণ হতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ হাবিব ভাই এবং হাসান ফেরদৌস ভাই, আসসালামু আলাইকুম, এবং দর্শক শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম, এবং আজকে আমরা জানি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। সো দেখুন, আসলে আমাদের শ্রদ্ধেয় হাসান ফেরদৌস ভাই আপনাকে আসলে এই যে প্রশ্নটা আমাকে করেছেন তা ডিটেইল কিন্তু উনি প্রেক্ষাপট তুলে ধরেছেন। আসলে দেখুন, এই মুহূর্তে বিশেষ করে আমি একটু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন বলবো, যেটা যুক্তরাষ্ট্রের জন্য ইন্ডিয়া ইজ দ্য চয়েস, দি অনলি চয়েস। আমরা জানি যে এখন অলরেডি কিন্তু ওয়েস্টার্ন ইউরোপের কান্ট্রিজ গুলো, যাদেরকে এলাই বলা হয়, তারাও কিন্তু অনেক ধরনের ব্লেম আনছে, বিশেষ করে ব্যান্সের স্পিচ ইউরোপে এবং অন্যান্য বিষয়েও, বা ট্রাম্পের টাইম টু টাইম যে ন্যাটো সম্পর্কে, বা ইভেন যে পুতিনকে টেলিফোন করা, all these things actually contributing to a kind of hostile relationship. So আমরা জানি যে রাশিয়ার কথা সে বলছে, রাশিয়া তার ফ্রেন্ড, সে কিন্তু ফ্রেন্ড সবাইকে বলে, নরেন্দ্র মোদীকেও ফ্রেন্ড বলে, পুতিনকেও ফ্রেন্ড বলে, কোরিয়ার যে ডিক্টেটর নর্থ কোরিয়ার তাকেও ফ্রেন্ড বলছে। তার কাছে ফ্রেন্ডের ডেফিনেশনটা আমি কিন্তু সেটা জানি না। তো বাংলাদেশের ব্যাপারে যেটা আমি দেখলাম, বিশেষ করে যেটা বললো যে পররাষ্ট্র সচিব কি বিক্রম মিশ্রি ইন্ডিয়ার, যেটা বললো যে তারা বিশেষ করে দুটো জিনিস নিয়ে আসলে বলে কোনো এভিডেন্স তো পায় নাই, যার ফলে কেউ আলাপও করতে পারে নাই। একটা হচ্ছে আপনার মাইনরিটি ইস্যুস, হিউম্যান রাইটস ইস্যুস, এগুলো বলছে আলাপ করেন নাই, এবং আসলে যেগুলা ডাকডোর পিটাতে চেয়েছিল সেগুলো কিন্তু আসলে দুপে টিকে নেই। আমরা জানি সেটা মাইনরিটি যেটা হয়েছে ডাকগুলো, সেগুলো মূলত কিন্তু হয়েছে নট এজ এ মাইনরিটি, as because they are also collaborating with the, যে আমরা বলি যে ডিক্টেটর গভর্নমেন্ট বা অথরিটেরিয়ান গভর্নমেন্ট, যেটা বলেন গত 15 বছর যাবত, তো সেগুলো ঠিক বানা থেকে সেগুলো আলাপ করেনি। কারণ হাসিনার ব্যাপারে যেটা যুক্তরাষ্ট্র এই মুহূর্তে কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু ভারতকে অনেক কিছু ছাড় দেবে, ইজ বিকজ অফ দেয়ার ওন ইন্টারেস্ট। অনেকটা কিন্তু আসলে বন্ধুত্বহীন হয়ে পড়তেছে, যে এবং ন্যাটোর ব্যাপারও আছে, বা আপনি ইউক্রেনের ব্যাপারও, ইউক্রেন কিন্তু এখন কিন্তু ভীষণ একটা শঙ্কার মধ্যে, এবং অলরেডি বলেছেন যে আমাদের ব্যাপারে এমন কোনো ডিসিশন নেওয়া উচিত না যেখানে আমাদের ইনভলভ না করে, যেটা আমরা জানি গাজার ব্যাপারে, যেখানে গাজা সম্পর্কে ডিটারমাইন করছে সবকিছু উইদাউট থিঙ্কিং অ্যাবাউট দ্যাম, উইদাউট টকিং অ্যাবাউট দ্যাম। দ্যাট মিনস এটা হচ্ছে আই হ্যাভ দ্য পাওয়ার, I have the money, I have the resources, so I can do anything, everything, যেটা হচ্ছে আপনার লম্প জম্প দিয়ে যেটা ইলন মাস্ক করছে। এবং আপনারা জানেন তো বিল গেটস এর মতো লোক কিন্তু বলেছেন দিস ম্যান ক্যান ডিস্টেবিলাইজ ইউরোপ, ডিস্টেবিলাইজ দ্য হোল কান্ট্রি।
whole world. This is the way they are moving now. সো এই মুহূর্তে আসলে দীর্ঘমেয়াদী আমি যেটা বলবো, হাসান ভাই যেটা বললো যে দীর্ঘমেয়াদী লং টার্ম স্ট্র্যাটেজিক রিলেশনশিপটা হচ্ছে ভারতের সাথে ভেরি গুরুত্বপূর্ণ। একটা জিনিস কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এইখানে কিন্তু ভারতের সাথে রাশিয়ার কিন্তু একটা দীর্ঘমেয়াদী সম্পর্ক আছে, ছিল এবং আছে এখনো, এবং এইটা কিন্তু প্রুভেন রিলেশনশিপ। এরা সবসময় বলে যে উই আর ওল্ড ফ্রেন্ড, এদিকে আমেরিকাকে বলতেছে আবার নিউ ফ্রেন্ড। এবং হাসান ভাই কিন্তু যথার্থভাবেই বলেছেন হোয়াট আর দে লুকিং অ্যাহেড ফ্রম ইউনাইটেড স্টেটস। তো এখন দেখুন যে তারা ট্রেড নিয়ে আলাপ করেছেন, বা যে তাদের যে মিলিটারি গুলো নিয়ে আলাপ করেছেন, F-35 তাদের দেওয়া হবে বলছে। ইন্ডিয়া ইজ ভেরি স্মার্ট অ্যান্ড ভেরি ক্লেভার নেশন। সো আমার কাছে মনে হচ্ছে যেটা যে তারা যুক্তরাষ্ট্র কিন্তু ইন্ডিয়াকে অনেক কিছু ছাড় দেবে, হাসিনার ব্যাপার হোক, যেটা ব্যাপারে হোক, বাংলাদেশের ব্যাপারে। এবং বাংলাদেশের ব্যাপারে আমি আবারও বলবো, United States should talk to Bangladesh, see the Bangladesh situation through the lenses of the people of Bangladesh, not through India. Yes, India definitely has a reason to concern because আমরা 3 sides bordering with India. Anything goes, the wrong in Bangladesh, it has implication for India. Anything in India has implication for Bangladesh. কারণ আমরা যেভাবে হোক আমরা জিওগ্রাফিক্যালি স্ট্র্যাটেজিক্যালি আমরা কিন্তু উই আর ভেরি মাচ ইনভলভ। সো এখন যুক্তরাষ্ট্র কিন্তু এই মুহূর্তে কিন্তু মোদিকে অনেক কিছু ছাড় দেবে। সো মোদি তার মতো করবেই, প্রত্যেকটা কান্ট্রি কিন্তু তার ইন্টারেস্ট দেখবে স্বাভাবিকভাবে আর কি। আমার মনে হয় এটা এট দ্য সেম টাইম মোদি কিন্তু অত ইডিওটিক ডিসিশনও নেবেন না, যেটা পার্টিকুলারলি ইউনুস গভর্নমেন্টের ক্ষেত্রে তারা জানে যে একটা ইন্টারন্যাশনাল তার একটা রেকগনিশন আছে, ইন্টারন্যাশনাল তার একটা রেপুটেশন আছে। সেটাও আমার মনে হয় অত ইয়েভাবে কিন্তু মোদি অত করলেও মোদির লোকের ভিতরে সেটা করতে দেবেন না। সো এট দিস পয়েন্ট আসলে যেটা হচ্ছে, ট্রাম্প অনেক কিছু চাবে তার কাছে, ছেড়ে দেবে অনেক কিছু বিনিময়ে, বিকজ দিস ইজ দ্য অনলি দ্য সুপার পাওয়ার এট দিস পয়েন্ট ইন ভেরিয়াস অ্যাসপেক্ট। ইন্ডিয়াকে আন্ডারমাইনিং ইগনোর করার কিছু নাই, কিন্তু ইন্ডিয়া হ্যাজ গন টু এ লেভেল that they can negotiate. Okay. That's what actually Hassan Bhai বললো যে he's better negotiator than I am from I don't think anybody is undermining India. এবং আমার মনে হয় না কেউ ডিসপিউট করবে যে ইন্ডিয়া ইজ রাইজিং militarily, economically also, but militarily. এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং তাদের অ্যালায়েন্স আগের যে কোনো সময় চেয়ে অনেক শক্ত অবস্থানে আছেন, এবং তারা কূটনীতিতে বেশ ভালো ছিলেন। ইভেন এই প্রেস কনফারেন্সে কিন্তু যে প্রশ্নটি ট্রাম্পকে করা হয়েছিল, ট্রাম্প কিন্তু সেটির উত্তর দেননি, সেটি পাস করে দিয়েছেন মোদির দিকে। মোদিও কিন্তু সেই উত্তরটি দেননি, উনি চলে গিয়েছিলেন অন্য জায়গায়। হি ডিডন্ট অ্যান্সার দ্যাট কোয়েশ্চেন অ্যাজ ফার অ্যাজ আই নো, অ্যাজ ফার অ্যাজ আমি যতদূর দেখেছি। বাট হাসান ফেরদৌস, আমি যদি একটু যদি সরে আসি আলোচনা থেকে, আমরা এখন কিছুক্ষণ আগে আপনিও বললেন যে চীন হচ্ছে আমেরিকার নাম্বার 1 নেমেসিস, শত্রু দেশ। প্রশ্ন, হ্যাঁ, কম্পিটিটর, নেমেসিস, দ্য চ্যালেঞ্জ, বাণিজ্যিকভাবে সামরিকভাবে অনেক দিক থেকে ধরে দেওয়া হচ্ছে। এবং গত 70 বলবো না, 70 বছর 80 বছর ধরে আমেরিকা এটি দাপিয়ে বেড়াচ্ছে বিশ্ব রাজনীতি অর্থনীতিতে। কিন্তু আমরা যদি খেয়াল করে দেখি, চায়না কিন্তু কোনো দেশ যে দখল করেনি এখনো। চায়না কোনো দেশকে হুমকি ধমকিও দিচ্ছে না। টেকনোলজিক্যালি তারা বেশ এগিয়েছেন, বাণিজ্যিকভাবে বেশ সফল। তৃতীয় বিশ্বের দেশ, স্পেশালি আফ্রিকা এবং সাউথ আমেরিকাতে তারা বেশ শক্ত অবস্থান তৈরি করেছেন বাণিজ্যিকভাবে। তাহলে আমেরিকা কেন এত ভীতির মুখে আছেন যে চায়না সবকিছু দখল করে নিয়ে যাচ্ছেন? এটি কি একটু বুঝে বলতে পারবেন? আপনি তো বললেন চায়না দ্রুত এগুচ্ছে, চায়না বাণিজ্য ক্ষেত্রে চায়নার সাথে আমেরিকার বিপুল বাণিজ্যিক ব্যবধান। অফকোর্স, তার মানে চায়না উপরে আছে। চায়না খুব দ্রুত টেকনোলজিক্যাল গ্যাপটা ইরেজ করছে। ছোট্ট এক্সাম্পল হচ্ছে গিয়ে এই গত সপ্তাহে 2 সপ্তাহ আগে আমরা পেয়েছি ডিপসিক, যে এআই টেকনোলজি তারা ইনভেস্ট করেছে সামান্য কয়েক মিলিয়ন ডলার দিয়ে। যে টেকনোলজি তারা আমাদের দিয়েছে, সে একই টেকনোলজি বিলিয়নস অফ ডলার স্পেন্ড করতে হচ্ছে আমেরিকাকে। তার মানে কত দ্রুত তারা এগুচ্ছে। মোস্ট ইম্পর্টেন্টলি, চায়না কোনো দেশকে আক্রমণ না করে, তার মূল লক্ষ্য কিন্তু কোনো দেশ আক্রমণ করা নয়। আমার এলাকা এই প্যাসিফিক বেসিনে, সাউথ ইস্ট চায়না সি জোনে আমি একা। ইউ কান্ট থ্রেটেন মি।
চায়না যে ল্যাটিন আমেরিকা রাজত্ব করতে, চায়না আফ্রিকায় যে জায়গা দখল করতে, আমার যে পাড়াটা আছে, আমার যে ব্যাকইয়ার্ড আছে, ব্যাকইয়ার্ডটা আমার। আমেরিকা চায় ঠিক উল্টো, এই ব্যাকইয়ার্ডে যে নাক গলাতে। আমেরিকা শুধু চায়নার আশেপাশে 30টা বেস তারা তৈরি করেছে, ফিলিপিন্স এই আশেপাশে সব দেশ মিলে তারা ইতর কি বলে প্যাসিফিক ওশান তো রয়েছেই, অস্ট্রেলিয়া রয়েছে। তো চায়না, বিকজ চায়না একমাত্র দেশ যে আমেরিকাকে 3 দিকে মিলিটারিলি, টেকনোলজিক্যালি এন্ড ইকোনমিক্যালি থ্রেট করতে পারে, অন্য কোনো ধারে কাছেও নেই। চায়না খুব দ্রুত নেক্সট 10-15 ইয়ার্স আমেরিকাকে ওভারটেক করবে টেকনোলজিক্যালি, গ্যারান্টি ওভারটেক করবে। যেমন ধরো সোলার এনার্জি, China is the largest supplier of solar energy panels, electric vehicles, cheapest and the best vehicles come from China. তো চায়না হচ্ছে বিশ্বের, আমরা বলি সুপারমার্কেট, সব জিনিস চায়নায় হয় এবং হয় কম দামে এবং আমরা কিনে নিয়ে আসি। চায়না ইজ দি ওয়ার্ল্ড সুপারমার্কেট এবং আমেরিকা ডিপেন্ডেন্ট অন চায়না। এই যে ট্যারিফ বসানো হলো, আমি 2 দিন পরে বুঝবো যে দামটা কত বেড়ে গেল। আমাদের কম্পিউটার কোথায় তৈরি হয়? চায়নায়। এই টেসলা গাড়ি লার্জেস্ট ফ্যাক্টরি কোথায়? ইটস ইন চায়না। ওকে, চায়না ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। চায়নাকে কন্টেন করবার জন্য সকল গত 4টা অ্যাডমিনিস্ট্রেশন নানাভাবে ট্রাই করেছে এবং করে যাচ্ছে। Unfortunately, চায়না ইজ সো ক্লেভার এন্ড সো স্মার্ট যে এই সমস্ত বন্ধন সত্ত্বেও চায়না দ্রুত, আপনি বললেন আমাকে কেন ভয়টা, ভয়টা এখানে, চায়না ইজ ভেরি স্মার্ট। চায়না ইজ ভেরি স্মার্ট। চায়না সো এসেনশিয়ালি আপনি যেটি বলছেন যে চায়না আউটস্মার্টেড ইউএস ফর পাস্ট ফিউ ডেকেডস, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং এই কারণে আমেরিকা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে যে ও মাই গড, আমার তো ডমিনেন্স চলে যাবে আমার হাত থেকে। এটি একটি ব্যাপার। কিন্তু যদি আমরা ডেভিলস অ্যাডভোকেট প্লে করি, আপনি এটি করে কতদিন একটি দেশকে টিকিয়ে রাখতে পারবেন? আপনি যদি টেকনোলজিক্যালি পিছিয়ে যান, আপনি যদি ডিসঅ্যাডভান্টেজে পৌঁছে যান যে আপনার এখানে যে কোনো জিনিস তৈরি করতে বিপুল পরিমাণ খরচ হয়, তাহলে আপনি যতই যা করেন, আমরা জানি আমেরিকার 2টি অস্ত্র ব্যবহার করে থাকেন। প্রথম অস্ত্রটি হচ্ছে স্যাংশন। ইউ ডোন্ট লিসেন টু মি, আই উইল পানিশ ইউ উইথ স্যাংশন। এরপর স্যাংশনও যদি কাজ না হয়, মিত্র দেশগুলি দিয়ে চাপ তৈরি করবেন। এরপরেও যদি কাজ না হয়, আমার কাছে তো এয়ার সুপ্রিমেসি আছে, তোমাকে কিন্তু আমি ধূলিসাৎ করে দিব। বাট দ্যাট হ্যাজ এ লিমিট। এনিওয়ে, আমি জানতে চাচ্ছিলাম, কারণ অনেকে এই প্রশ্ন করবেন। গোলাম মাধব, আপনি কি বলতে চাচ্ছেন? খুব দ্রুত। আসলে চমৎকার একটা পয়েন্ট বলেছেন, যেটা আমাদের হাসান ফেরদৌস ভাই আর কি, চায়নার যে মাইকটা কোথায় টেকনোলজিক্যাল। এবং দেখুন, আমি ওনার সাথে এগ্রি করি। চায়নাকে জন্য অনেকে বলে বর্ষিয়ান নেতা। চায়না কিন্তু নেভার ওয়েন্ট অকুপাই এনিওয়ান। আজকে তাইওয়ান সম্পর্কে যেটা হচ্ছে বা হংকং সম্পর্কে যেটা হয়েছিল, অন্য কোনো কান্ট্রি হলে এর আগে কিন্তু অনেক ইনভলভমেন্টে চলে যেত, অনেক ডিজাস্টার করতো। এবং চায়নার যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, বা হাসান ফেরদৌস ভাই বললো, আমি রিপিট করবো না, এটা ইজ গোইং টু সুপারসিড। এবং ইউনাইটেড স্টেটস এর এখন এই যে দেখুন ট্যারিফ যে বসাচ্ছে, আপনি ইফ ইউ পে অ্যাটেনশন টু Canadian the side and also the Mexican side, it is really very quite actually going devastating for the United States. These are the trade partners with China, Mexico, Canada, 3 countries. আপনি কত দিক দিয়ে মানে পয়েন্টটা যদি খুব দ্রুত বলেন, কারণ আপনার কাছে আমার প্রশ্ন আছে। reality is going to be for the United States. ওকে, থ্যাংক ইউ। আপনার দ্বিতীয়, আপনার যেহেতু আপনি কথা বলছেন, আপনার কাছে প্রশ্নটি, আমি চলে যাব রাশিয়া ইউক্রেন সম্পর্কের দিকে। রাশিয়া ইউক্রেন এখন যে আলোচনার কথা আমরা শুনছি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে, যেখানে উনি ফোন করেছেন, পুতিনের সাথে কথা হয়েছে আজ, উনি বলছেন যে একটি পিস ডিল হতেই হবে। এই ডিসকাশনে দেখে শুনে মনে হচ্ছে যে আসলে ইউক্রেন নট পার্ট অফ ইট, তাদেরকে ওই মেনে নিতে হবে যেটা সিদ্ধান্ত নেওয়া হবে। তাহলে তারা তো ব্যাপক হারে মানে ক্ষতির শিকার হবে বলে অনেকেই মনে করছেন। আপনি কি মনে করেন? আমাকে বলছেন? আপনাকে? জি জি, আচ্ছা। এখন দেখুন যে ইউক্রেনের সিচুয়েশনটা, আমরা সবাই জানি ইউক্রেন এখন কোন পজিশন আছেন, বা রাশিয়া এখন যেটা বলছে চেরনোবিল যে নিউক্লিয়ার প্লান্টে সেখানে কিন্তু স্টক করে অলরেডি রাশিয়া। দ্যাট ইজ ওয়ান সিচুয়েশন। এবং আমরা এটাও জানি যে এখন বর্তমানে বিশেষ করে যেটা বলা হচ্ছে যে Ben's project বললো, if I am not wrong, or Hexel, I can't know. One of them actually said that we cannot actually afford them to get into NATO. Okay? কিন্তু কথাটা তারা বলছে যে ঠিক আছে, নেটোতে না দিলেও they need to be 100% weaponized or give them. এবং সেটা আপনার লিন্ডসে গ্রাহাম বলছে, কিন্তু দেখুন সেও তো রিপাবলিকান পার্টির ওয়ান অফ দ্য স্টলওয়ার্ডস, যে এমন ভাবে তাদের কষ্ট দেওয়া হোক
যেটা তার নেটোতে যাওয়ার দরকার হবে না। এবং সে আরো বলছে এখন দেখুন যেটা যে ব্যান্সের সাথে কথা না বলে যাতে আমেরিকা কোনো ডিসিশন নেয় না। সো অল দিস কাইন্ড অফ, যেটা আমি বলবো এগুলো যেগুলো হচ্ছে গায়ের জোরে মাসেলের জোরে কথাগুলো এখন যেগুলো আমি শুনছি আর কি। আর এর মধ্যে পুতিনের সাথে কথা বলা without actually even having a kind of the voice from Ukraine, that is a scary thing. Not only for it has profound impact beyond Ukraine for the Russia, for the European countries. যেটা already কিন্তু আপনার জানেন the United Kingdom already কিন্তু they raised their concerns and other countries. NATO Secretary General's statement যদি আপনি দেখেন, which is very disastrous and also is going to spoil the relationship between NATO among the NATO countries, particularly with the United States. আমরা এখন দেখছি যে এটা ইউনাইটেড স্টেটস একদিকে ন্যাটো হোল, ইভেন ইউনাইটেড স্টেটস এর সবচেয়ে বড় নেইবারিং যেটা কান্ট্রি কানাডা, আমেরিকা লস্ট কানাডা as well. সো কত ফ্রন্টে আপনি যাবেন? আমার কাছে মনে হচ্ছে অল দিস পপুলিস্ট এন্ড ন্যাশনালিস্ট যে ইনিশিয়েটিভ গুলো আসছে এগুলো কিন্তু আমেরিকার ইকোনমিকে বোধহয় ক্ষতি করবে, এবং আন্তর্জাতিকভাবে তো আমরা দেখছি, আমরা দুইজনেই বলছি যে কিভাবে রিলেশনশিপটা সেভার হচ্ছে। সো অল দিস থিংস, সো আমার কাছে মনে হচ্ছে এখন ইউক্রেনের ব্যাপার যেটা ওইটা জোর করে করবে, যে একটা কিছু করার চেষ্টা করবে। আর পুতিন বোধহয় এখন স্বাভাবিকভাবে তার বন্ধু, তো পুতিনও তো তার বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্প, ওকে, আমার প্রশ্ন কিছু স্টপ করবে আর কি, যেটা আমরা অনেকে বলতেছে দেখুন গাজার তো যুদ্ধ স্টপ হয়েছে এখন, at what cost, at what rate? না না So আমার this is প্রশ্ন something actually they're trying to do, No, no. in all আচ্ছা, situations. আমি একটু আপনাকে ভেঙে বলি। আপনি যেটি বলছেন সেটি হচ্ছে মানে আমেরিকান পার্সপেক্টিভ। আমি জানতে চাচ্ছিলাম যে ইউক্রেন তো এখানে তার যদি টেরিটরি ক্ষতির মুখে থাকবে তারা, সেটি আপনি কিভাবে দেখছেন এবং সেটি কিভাবে ব্যাখ্যা করতে পারে কেউ, সেটি জানতে চাচ্ছিলাম। আপনি মানে ফরগেট অ্যাবাউট দ্য ইউএস অ্যান্ড ক্যানাডা রিলেশনশিপ, এটা ইম্পর্টেন্ট না এই মুহূর্তে। ইন দিস অ্যাসপেক্ট, ইন দিস কনটেক্সট, হ্যাঁ, ইউক্রেন অ্যান্ড রাশিয়া কনটেক্সটে, দ্য সিমিংলি Ukraine will be a loser. Well, How do you Ukraine see already that? Ukraine lost too, but one thing have to remember, militarily against Ukraine is not that weak. আমরা দেখেছি ব্রিগেডের যদি আপনি দেখেন, ওদের 400 থাকলে ওদের 200 ব্রিগেড আছে ইউক্রেনের। অফকোর্স ইকোনমিক্যালি তাদের জন্য বিরাট লুজার, দে ক্যান নট ইউজ অল দোজ থিংস, এগ্রিকালচার বলেন, পোর্ট বলেন, ট্রেড কমার্স তাদেরকে ডিভাস্টেট করে দিয়েছেন। কিন্তু এট দ্য সেম টাইম আমার মনে হয় মানুষ যখন তার সার্বভৌমত্ব স্বাধীনতা, বাংলাদেশে কি ছিল আমরা যদি চিন্তা করি যে 71 সালে, কিন্তু এই একই গ্রাউন্ডে কিন্তু দে উইল স্টে স্ট্রং, দে উইল হোল্ড দেম অ্যাকচুয়ালি ভেরি টপ। That's what Ukraine is going to do. এবং আমার মনে হচ্ছে না in this situation Russia is going to be that stupid to do something disastrous. সেটা পুতিনকে যেভাবেই হোক সেটা ট্রাম্প হয়তো একটা হোল্ড করবে। এখানে যুক্তরাষ্ট্রের কিন্তু ভূমিকাটা ইম্পর্টেন্ট। আপনি শুধু যে ইউক্রেনকে দিয়ে যে ডিটারমাইন করবেন ও রাশিয়াকে দিয়ে, I think that's not the case. So আমেরিকা যদি কন্টিনিউয়াসলি লিন্ডজি গ্রাহামের মতো যেটা বলছে যে give them the weapon, like so that they don't need to become actually member of the NATO, even they will be stronger than them. So their morality, their স্বাধীনতার প্রতি তাদের যে মনস্তাত্ত্বিক ব্যাপার, that will actually I think hold them strong in their own country and in the region. জি, ধন্যবাদ। আমি আসছি হাসান ফেরদৌস, আমি আপনার কাছে যাব। একটু ঘুরিয়ে প্রশ্নটা করি। এই যে রেজলিউশনের কথা আমরা শুনছি, ইউক্রেন রাশিয়া পিস টক, আমি পিস টক বলছি যদিও এটা পিস টক নয়, আলোচনা বলা যেতে পারে, একটি সমস্যার সমাধানের, একটি বলতে এই যুদ্ধ পরিসমাপ্তির দিকে, এটি দেখে শুনে মনে হচ্ছে যে একেবারে রাশিয়ার ফেভারে যাচ্ছে। ইউরোপিয়ান ইউনিয়নের রিয়াকশন আছে, বেশ স্ট্রং রিয়াকশন, স্পেশালি ফ্রম ফ্রান্স, আপনার আমি কিছুটা হলে আলোচনা করেছি। এবং এটি যদি হয়ে থাকে, এটি একে হচ্ছে রাশিয়ার ফেভারে যাবে, দ্বিতীয় হচ্ছে এটি ইউর জন্য একটি চিন্তার বিষয় হবে দুটি কারণে। একটি হচ্ছে তার যে ইনফ্লুয়েন্স, ইউরোপিয়ান ইউনিয়নের যে ইনফ্লুয়েন্স আছে সেটি হ্রাস পাবে দুটি কারণে। একটি হচ্ছে এরকম একটি ডিল যদি স্বাক্ষরিত হয় তাহলে তাদের ইনফ্লুয়েন্স অবশ্যই ইউক্রেনের হ্রাস পাবে, এবং আমেরিকা তার যে দীর্ঘমেয়াদী মিত্র আছে ইউরোপে, তাদের পাশ কাটিয়ে, নেটোকে পাশ কাটিয়ে চলে আসবে একটি সমঝোতায়, যেটি নেটোর জন্য খুব অসম্মানজনক হতে পারে। এবং ভবিষ্যতে তাহলে ইউরোপিয়ান ইউনিয়ন দেশগুলোকে বা ইইউ দেশগুলোকে দে হ্যাভ টু ডু আ সেলফ রিলায়েন্স। এটি যদি একটু ব্যাখ্যা করেন আমাদেরকে। আমি আপনার আগের প্রশ্নটাই একটু বলি আমি, যাতে করে দুটো বিষয় স্পষ্ট হয়। ট্রাম্প সাহেব নিজেকে বিশ্বের শ্রেষ্ঠ ডিল মেকার বলেন, তো ডিল করার আগে কি করতে হয়?
কখনো কি আপনি বলে দেন যে এই আমার দিস আর মাই চিপস? আপনি কখনো বলেন না। এখানে সমস্ত চিপসই তিনি টেবিলে ছেড়ে দিয়েছেন। যেমন তিনি বলেছেন যে রাশিয়াকে যে জায়গা দখল করেছে রাশিয়া জায়গায় আটকে থাকবে। জি, Ukraine will lose the territory that has been gained by Russia. আমার জায়গা রাশিয়া আক্রমণ করেছে, জায়গাটা রাশিয়াকে ছেড়ে দিতে হবে। প্রথম শর্ত হেক্সেট বলেছে জার্মানিতে, 1 নম্বর। 2 নম্বর, ইউক্রেনকে নেটো মেম্বারশিপ দেওয়া যাবে না। এই সব যুদ্ধটা শুরু হয়েছে কিন্তু ইউক্রেনকে নেটোকে মেম্বারশিপ দেওয়া নিয়ে। ইউরোপিয়ান ইউনিয়ন এবং নেটো মেম্বার্স ইউরোপের সবাই ফাইট করছে ইউক্রেনের জন্য। ডিফ্যাক্টো মেম্বার অফ নেটো সেখানে আমরা স্পষ্ট করে বলে দিলাম কি ভাই তুমি নেটোর মেম্বার হতে পারবে না। ঠিক যে কথা বলছে রাশিয়া কি বলছে, এই এলাকাটা আমার, 20% জায়গা দখল করেছি আমি ছাড়বো না। এমনকি যে জায়গা দখল আমি করিনি সে জায়গা ছাড়বো না আমি। তার মানে আপনার কথা মতো পুরো ব্যাপারটাই রাশিয়ার পক্ষে যাচ্ছে। এর বদলে কি পাচ্ছি আমি? আমেরিকা বলছে, ট্রাম্প সাহেব বলছেন যে আমরা বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছি ইউক্রেনের জন্য। সত্যি কথা হলো যে আমেরিকার চেয়ে বেশি ব্যয় করছে কিন্তু ইউরোপ। টোটাল অর্থ ব্যয় ইউরোপের কিন্তু আমেরিকার চেয়ে বেশি। ট্রাম্প সাহেব এখন বলছেন, দেখুন তিনি কিরকম ব্যবসায়ী মানুষ, তিনি বলছেন যে অর্থ তোমাকে দিচ্ছি আমরা, তার বদলে তোমার রেয়ার মিনারেল যে আছে, আর্থ মিনারেলস আছে, সেগুলি আমাকে দিতে হবে। কত টাকার? $500 বিলিয়ন। তিনি ট্রেড করা শুরু করেছেন। তিনি কথা বলছেন যে জেলেনস্কি সাহেব তো নেক্সট ইয়ারে থাকতে পারবেন না ক্ষমতায়, তার তো পপুলারিটি নেই। তার মানে আমি নেগোসিয়েশন যাবার আগেই আমার পার্টনারকে, ইউক্রেনকে বিক্রি করে দিচ্ছি আমি রাশিয়ার কাছে। আমাদের বিশ্বের সেরা নেগোসিয়েটর এই নেগোসিয়েশন করছেন, যে নেগোসিয়েশনে তিনি এক পক্ষকে 100 নম্বর দিচ্ছেন, অন্যকে 0 নম্বর দিচ্ছেন। আইরনিকলি রাশিয়া কিন্তু এটি চাচ্ছিল আরো বছরখানেক আগে। অ্যাবসলিউটলি ডিজাস্ট্রাস। এবং আপনি ঠিকই বলেছেন, এর ফলে ইউরোপের সাথে আমেরিকার দূরত্বটা বাড়বে, কারণ রাশিয়া রিমেইনস এ থ্রেট। এই চুক্তি যদি হয়েও যায়, মনে করা যায়, যদি ধরেও নি আমি যে কি বলে 20% জায়গা ছেড়ে দিল, কিন্তু একটা শর্ত কিন্তু ছাড়বে না কোনোভাবে ইউক্রেন, তা হচ্ছে আমার নিরাপত্তা গ্যারান্টি। রাশিয়া যে আগামীকাল আমাকে আবার আক্রমণ করবে না, তার গ্যারান্টিটা কি আমি পাবো? আমি কোথেকে পাবো? ট্রাম্প সাহেব বলেছেন যে আমাদের সৈন্য যাবে না সেখানে, বাট ইউরোপিয়ান সোলজার্স ইউরোপিয়ান বুটস ক্যান বি অন দ্য গ্রাউন্ড ইন ইউক্রেন। তার মানে ইন্টারেস্টিংলি চুক্তি করছেন কোন রকম নেগোসিয়েশন ছাড়া, কোন রকম পার্টনারশিপ। উনি একটা কথাও কিন্তু বলেননি ইউরোপিয়ান ইউনিয়নের সাথে, জার্মানির সঙ্গে না, ফ্রান্সের সঙ্গে না, ইউক্রেন কার সঙ্গে কোনো কথা বলেননি। অদ্ভুত, এরা আমার পার্টনার কিন্তু আমি তার সঙ্গে কোনো কথা বলছি না। আমি আমার শর্ত আরো করে যাচ্ছি আমি। অ্যাজ এ রেজাল্ট অলরেডি কিন্তু সম্পর্কটা স্ট্রেইন, খুব ঝামেলার মধ্যে আছে ইউরোপ এবং আমেরিকা। যদি সত্যি রাশিয়ার সাথে এরকম চুক্তি একটা হয় যেখানে ইউরোপ মনে করে যে রাশিয়া রিমেইনস এ সিরিয়াস থ্রেট টু ইউরোপিয়ান সিকিউরিটি, সেখানে কিন্তু আমেরিকার সঙ্গে ইউরোপের এই দ্বন্দ্বটা ক্রমান্বয়ে বাড়বে। আপনি যে কথা বলছেন তার রেসপন্স কি হবে? অনেকদিন থেকে কিন্তু জার্মানি বলে আসছে এবং ফ্রান্স বলে আসছে যে আমাদেরকে, মানে ইউরোপকে নিরাপত্তা প্রশ্নে স্বয়ং সম্পূর্ণ হতে হবে। আমরা ডিপেন্ডেন্ট এখন আমেরিকার উপরে। আমরা আমাদের নিউক্লিয়ার পাওয়ার করতে গেছে সবটাই আমেরিকার। আমাদের উই হ্যাভ টু বিকাম ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ইউএসএ। আমার ধারণা যে যদি এই ডিলটা প্রসিড করে, তার ফলাফল হবে যে দি ক্রাই ফর ইন্ডিপেন্ডেন্স, ক্রাই ফর গ্রেটার সিকিউরিটি ফর ইউরোপ অনেক বাড়বে। কার খরচে, কার এক্সপেন্সে? আমেরিকার এক্সপেন্সে। মানে এই কথাগুলি আমরা যখন আলোচনা করি, স্পেশালি রাশিয়া, ইউক্রেন, জার্মানি, আমার কেন জানি বারবার আমি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ফেরত যাই। জার্মানের কথা যদি আপনি ধরেন, জার্মান ইফ হি মিনস হিটলার ডিডন্ট মেক এ মিস্টেক, সে যদি অস্ট্রিয়া হাঙ্গেরি পর্যন্তই থাকতো আর যদি দাবি করতো যে আমি ইউনিফাইং দ্য জার্মান নেশনস অর জার্মান স্পিকিং পিপল, আজকে হিস্ট্রি মেবি ডিফারেন্ট হতো। বাট হি চুজ টু অ্যাটাক রাশিয়া। এই ইউক্রেনের ভিতর থেকে কিন্তু চলে আসলো, মানে রাশিয়া থেকে অল দ্য ওয়ে ইউক্রেন হয়ে কিন্তু পুশ করে অল দ্য ওয়ে টু বার্লিন, পোল্যান্ড ক্রস করে ইউক্রেন ক্রস করে একেবারে বার্লিন পর্যন্ত চলে আসলো। অনেকে মনে করেন ডুমসডে, দ্য নরম্যান্ডি ডে এর মাধ্যমে আমেরিকা জার্মানিকে হারিয়েছিল সেকেন্ড ওয়ার, বাট অ্যাকচুয়ালি রাশিয়া ওয়াজ ইনস্ট্রুমেন্টাল ডিফিটিং হিটলার অ্যান্ড টেকিং ওভার বার্লিন। লক্ষ লক্ষ প্রাণ গেছে। এনিওয়ে, মেবি ডিফারেন্ট ডিসকাশন, ডিফারেন্ট, বাট জানা উচিত। আমি গোলাম মাধব আপনার কাছে ফেরত যাব।
এই যে আলোচনার কথা আমরা বলছি ইউক্রেনের ব্যাপারে, এই ইউক্রেনের যদি এই রকম ভাবে ডিল হয়ে থাকে এখন, যেই প্রধান কথা আমি সূচনাতে বলেছি প্রেসিডেন্ট ট্রাম্পের একটি লক্ষ্য, উনি বলছেন কি লং লাস্টিং ইন্ডিপেন্ডেন্স অফ ইউক্রেন, কিন্তু তার জেনারেল অনেকে বলছেন এবং ইউরোপিয়ান মিত্রদের যে সংখ্যা যে এই ডিএল যদি হয়েও থাকে এটি হবে ক্ষণস্থায়ী, লং লাস্টিং তো হওয়ার বা স্থায়ী এবং লং টার্মের একটি সমাধান হওয়ার প্রশ্নে ওঠে না। আপনি কি তাই মনে করেন? আসলে দেখুন এখানে একটু আগে যে আমাদের ফেরদৌস ভাই বললেন, যেটা হাসান ফেরদৌস ভাই বললেন, যেটা এখানে আমেরিকাতে অলরেডি কিন্তু ডিল মেকিং শুরু করে দিয়েছে। এই যে আপনার মিনারেল এগুলো, তার মানে কি ইউনাইটেড স্টেটস উইল বি দেয়ার। এট দ্য সেম টাইম রাশিয়াকে বলতেছে যে ইউক্রেনটা যেই চাপ যাতে তাদের উপর এই থ্রেটটা আবার না আছে। এখন সবচেয়ে বেশি প্রবলেম যেটা হচ্ছে, আমি বললাম যে এখন আমেরিকার আসলে একমাত্র চয়েস হচ্ছে ইন্ডিয়া, বিকজ দে আর লুজিং দেয়ার ইউরোপিয়ান ইউনিয়ন। এটাই কিন্তু সবচেয়ে বড় কথা, যেটা হাসান ভাইও এমফাসাইজ করলো, যেটা আর কি আপনার ইউকে অলরেডি এবং জার্মানি they already is concerned. NATO Secretary General already is concerned that this is not going to be only for Ukraine. The threat is going to be beyond the Ukraine. So which is like all the European countries. তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে আসলে ইউনাইটেড স্টেটস এখানে ডিল যেভাবেই করুক না কেন, আমার কাছে এটা সাস্টেইনেবল মনে হচ্ছে না। যে একদিকে আপনি রাশিয়ার সাথে অ্যালাই করে থাকবেন, আর একদিকে ইউক্রেনকে বলছেন যে ন্যাটো তো আসবে না, আমরা ওইটা উই আর নট কনসিডারিং ইট, বাট উই আর গোইং টু উইপেনাইজ ইউ। ইটস এ কাইন্ড অফ, আমার কাছে হিপোক্রেটিক মনে হচ্ছে ফর বোথ কান্ট্রিজ, ফর রাশিয়া অ্যাজ ওয়েল অ্যাজ অলসো ফর ইউক্রেন। ইউক্রেন, রাশিয়া, হাউ অ্যাবাউট ইউএস? দুইটার জন্যই আমার কাছে এটা মনে হচ্ছে একটা সাস্টেইনেবল ডিল মনে হচ্ছে না আমেরিকা যেটা প্রপোজ করছে। সো আপনি মনে করছেন যে সাস্টেইনেবল ডিল, অর্থাৎ যে লং টার্ম পিসের আমরা কথা বলছি বা সাস্টেইনেবল ইন্ডিপেন্ডেন্স অফ ইউক্রেন, সেটা হওয়ার সম্ভাবনা খুবই কম। আমারও তাই মনে হয়। আমি হয়তো ইন দ্য মিন টাইম ইউনাইটেড স্টেটস উইল মেক সাম বেনিফিট আউট অফ ইট, মিনারেল হোক। You think whatever it is. United States always make benefit out of every deal. That has been the narrative and the actual the fact. Anyway, সবখানে নাক গলানোটাই হচ্ছে বড় ব্যাপার, একটা টেন্ডেন্সি। আমি বিশ্ব মরল, আমি তো নাক গলাবই। ওকে, আমি হাসান ফেরদৌস আপনার কাছে ফিরে যাবো। আমরা একটু প্রেক্ষাপটের পরিবর্তন করে বাংলাদেশ প্রসঙ্গটা নিয়ে আসবো এখন, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে আমরা শুনছি বাংলাদেশে ইলেকশন হতে পারে ডিসেম্বর নাগাদ এবছরের। এটি একটি এলিমেন্ট। এরই মধ্যে স্টুডেন্ট যারা আছেন তারাও একটি পলিটিক্যাল পার্টি ফর্ম করবেন বলে অ্যানাউন্স করেছেন, ঘোষণা করেছেন। এখন অনেকেই বলছেন যে পরিস্থিতি তৈরি হয়েছেন তার, আমরা শুনছি যে এলন মাস্কও কথা বলেছেন ডক্টর ইউনূসের সাথে। সো চারিদিক থেকে বেশ ফিসফাস শব্দ হচ্ছে, ষড়যন্ত্রর কথা চলছে। এরই মধ্যে ইলেকশনের কথা হচ্ছে, বিভিন্ন বিরোধী দল আর দেরি করতেও খুব একটা রাজি নন। জনগণ কিন্তু, আর সাধারণ মানুষের সাথে কথা বললে আপনি বুঝবেন যে সাধারণ মানুষ কিন্তু নির্বাচনের ব্যাপারে খুব একটা ইন্টারেস্ট নেই। আমি অনেকের সাথে আলাপ করেছি, তারা চান একটি সাধারণ মানুষের কথা, একটি সুষ্ঠু পরিবেশ গড়ুক এবং তার জন্য সংস্কার বড় প্রয়োজন। কিন্তু ঠিক অপোজিটটি, বিপরীত চিত্রটি আমরা দেখছি বিভিন্ন দলের মধ্যে। তারা নির্বাচন চান, তারা ক্ষমতায় আসতে চান, এবং ইলেকশনটি এই ডিসেম্বরের মধ্যেই ঘোষণা দিয়ে দেয়া হয়েছে। এই যে পরিস্থিতি তৈরি হয়েছে এটি বোঝার ব্যাপার একটু, কারণ বিভিন্ন কথা শুনছি আমরা, শুনে বিভ্রান্ত হচ্ছি। আসলে কি হচ্ছে? আমি আপনাকে তিনটি কনক্লুশন দিচ্ছি, পরে ব্যাখ্যা করছি। এক, আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসছে না, হাসিনা ভারত থেকে টুক করে বাংলাদেশে আসছে না, গ্যারান্টিড। এক নম্বর। এতটাই নিশ্চিত? এতটাই নিশ্চিত আমি আপনার গ্যারান্টি দিচ্ছি। এবং এই মিটিংয়ের পরে আমি আরো নিশ্চিত হয়েছি, আরো চাই বাংলাদেশে একটা নির্বাচিত সরকার যার সাথে ভারত সম্পর্ক গড়তে পারবে। এই ব্যাখ্যা পরে আসছে। এটা এক নম্বর, এটা বোঝার জন্য আপনার। 2 নম্বর, নির্বাচনের কোনো বিকল্প নেই, কারণ এই সরকারটা অনির্বাচিত, কোনো ম্যান্ডেট তার নেই এবং খুব দুর্বল সরকার। এটা এতটাই দুর্বল যে আমি খুব হাই লেভেলে কথা বলেছি, তারা সবাই আগামীকাল পারলে ছেড়ে চলে আসে। তারা কেউ ব্যাপারটাকে এনজয় করছে না। ইউনূস সাহেব স্পেশালি
যে পরিমাণ টেলিভিশনে যদি দেখেন আপনি, তাকে আমরা অদক্ষ বলছি, তাকে আমরা দুর্বল বলছি, তাকে আমি ব্যর্থ বলছি আমি, এবং আসলে তো ব্যর্থ। আমাদের কোর ইস্যুগুলিকে তারা সলভ করতে পারেনি তো। ল অ্যান্ড অর্ডার, দ্রব্যমূল্য, এটা আমাদের মেইন ইস্যুটা সাধারণ লোকের। আপনি যেটা বারবার বলছেন, সামনে রমজান আসছে, হু করে বাড়ছে জিনিসপত্রের দাম। আপনারা বলছেন কি সিন্ডিকেট, সব নাকি সিন্ডিকেট। তা তুমি বসে কি করছো বাবা? তোমাকে তো দায়িত্ব দিয়েছি এটা হ্যান্ডেল করার জন্য। চতুর্দিকে দেখতে পাচ্ছি আমরা লোকজন, এখানে এখানে গন্ডগোল, ওইখানে গন্ডগোল, এখানে ডিমান্ড, ওইখানে, কোনোটাই তারা হ্যান্ডেল করতে পারছে না। এখন তারা অপারেশন ডেভিল হান্ট নামিয়েছে। তার মানে এটা কি? এরা বেসিক্যালি ব্যর্থতা স্বীকার করে নিল যে আমরা হ্যান্ডেল করতে পারছি না। আমি 2, 3 হচ্ছে যে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই, কারণে যে শুধুমাত্র একটি নির্বাচিত সরকারই পারে দীর্ঘমেয়াদী অর্থে দেশের, রাষ্ট্রের কোর সমস্যাগুলিকে হ্যান্ডেল করতে। আপনি বলেন সংস্কার, সংস্কার তো কোনো ইভেন্ট না, সংস্কার একটা প্রক্রিয়া। যেমন ধরা যাক নির্বাচনী দল, রাজনৈতিক দলগুলির মধ্যে সংস্কার, আমি বললাম হয়ে গেল। এটা এটা এক কথায় আমি সুইচ টিপলাম, আলো জ্বলে গেল, তা তো নয়। এটা একটা প্রসেস, প্রক্রিয়া। ইট মাইট টেক মান্থস, ইট মাইট টেক ইয়ার্স। তো আমরা কি অদ্ভুত মতো ওয়েট করবো? না। এবং কে এটা করবে? এটা ক্যারি আউট কে করবে? এরা, এই ছাত্ররা, এই দুর্বল 84 বছরের মন্ত্রীরা? তা তো নয়। ইউ নিড এ স্ট্রং, স্টেবল, কেপেবল গভর্নমেন্ট, যা পসিবল অনলি ওয়েন উই হ্যাভ ইলেকশনস। এবং ইলেকশন ছাড়া কোনো বিকল্প নেই। আমি আপনাকে বলছি, ডিসেম্বর যদি না হয়, বড়জোর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত এগোবে, কিন্তু নির্বাচন এবছরের মধ্যে, এবছর বা যেটা বললাম, নির্বাচন হতেই হবে। যে নির্বাচনে আওয়ামী লীগ যুক্ত হবে না, আওয়ামী লীগের বাইরে দেশের প্রধান দলগুলি নিয়ে নির্বাচনটা হবে। এবং প্রবাবলি আমরা প্রকাশ করতে পারি এখনকার যে রাজনৈতিক অবস্থা, তাতে প্রবাবলি একটা বিএনপি লেড সরকার গঠিত হবে। ছাত্ররা উইল বি এ মেজর প্লেয়ার। আমি আমার অবস্থান একটু বদলাচ্ছি। আমি আগে বলতে করতে পারবে না, কিন্তু আমি এখন মনে করি যে ছাত্ররা উইল বি এ ফোর্স। কতগুলি ভোট তারা পাবে সেটা বড় কথা না, বাট দে উইল বি এ ফোর্স, যার শক্তিকে আপনাকে মেন মানতে হবে। ইউ হ্যাভ টু রেকন উইথ দি পলিটিক্যাল ফোর্স দ্যাট দে উইল ব্রিং। ওকে, সো যে প্রশ্নটির উত্তর আপনি দিয়ে দিচ্ছেন, কাজে আমি আর সেখানে যাব না। যে পলিটিক্যাল পার্টি তারা ফর্ম করছেন, সেটি আসলে একটি ফোর্স হিসেবে দাঁড়িয়ে থাকবে। ওয়েদার কত সিট তারা জয়ী হবে না হবে সেটি পরের কথা, কিন্তু ফোর্স টু রেকন উইথ, যেটি আপনি বলছেন, এবং এটা প্রয়োজন, এবং প্রয়োজন আছে। এই যে আন্দোলনটা হলো, কারা করলো, তাদেরকে রিপ্রেজেন্ট করবে কে? তাদের অ্যাসপিরেশন রিপ্রেজেন্ট কে করবে? বিএনপি তো করবে না, জামাত তো করবে না। ফলে ইউ নিড স্টুডেন্টস অ্যাজ এ পলিটিক্যাল বডি, যারা তাদের অ্যাসপিরেশনকে এখানে রিপ্রেজেন্ট করবে। আপনাদের দুজনের জন্য একটি কথা বলি, আপনারা দুজনেই আপনাদের মতো করে রেসপন্ড করবেন। প্রশ্নটি প্রথমে হাসান ফেরদৌস, তারপর আপনি, আমরা গোলাম মাদবা আপনার কাছে শুনবো। প্রশ্ন একটি, আমরা সংস্কারের কথা শুনছি, একটি উপদেষ্টা সরকার এসেছেন, তারা সংস্কার করবেন। রাজনৈতিক দলরা দূরে আছেন, তারা গুছিয়ে ওঠার চেষ্টা করছেন নিজেরাই। জনগণ প্রত্যাশা করছেন সবকিছু কিছু একটু একটু শান্তি ফিরে আসুক, স্থিতিশীলতা ফিরে আসুক, আমরা যাতে মাথা উঁচু করে বাঁচতে পারি, নিরাপদে চলতে পারি, সড়ক যাতে ভালো হয়, এই খুব বেশি চাওয়া পাওয়া না। ব্যাংকের টাকা যাতে লুট না হয়ে যায়, বিদেশে পাচার না হয়ে, এই ধরনের কথাবার্তা। আমি যাতে মন খুলে কথা বলতে পারি, কোনো চাওয়া পাওয়াই খুব বড় কিছু নয়। তো এই সংস্কারগুলো আমরা চাচ্ছি, আমরা কার কাছে চাচ্ছি? একটি উপদেষ্টা সরকারের কাছে, যিনি নির্বাচিত নন, ঘটনাচক্রে উনি ওখানে আছেন। কিন্তু আমরা আমি জানি না, আপনারা হয়তো জানেন আমার চেয়ে বেশি, কিন্তু আমি একটি দলের কাছেও শুনলাম না যে এই সংস্কারটা আমার দলের হওয়া উচিত। নট বিএনপি, নট এনি আদার টিম। জাতীয় পার্টি আমি তাদেরকে দলই মনে করি না, তারপরেও মনে করেন আছে। আওয়ামী লীগও এসে বলতে পারতো আমাদেরও শুদ্ধি দরকার, সংস্কার দরকার, এটি হতে পারতো, হয়নি। আপনি বলছেন ক্ষমতা আসবে না, অবসঙ্গত কারণেই আসবে না। যদিও আমি আপনাকে চ্যালেঞ্জ করেছি যে এতটাই নিশ্চিত না, আমিও নিশ্চিত আপনার মতো। যে দল মনে করে যে সব জনগণ তাদের প্রজা, তাদের ক্ষমতা আসার প্রশ্নই ওঠে না, এবং আসা উচিতও না। আসলেও তাদের ঝাড়ু মেরে বের করে দেওয়া উচিত। আমি সরি, আই ওয়াজ লুকিং ফর এ বেটার ওয়ার্ড, আই জাস্ট কুডন্ট ফাইন্ড ওয়ান, সরি। তাহলে এই যে প্রশ্নটি আমার, এই দলগুলো কেন সংস্কার করছে না নিজেদেরকে? কারণ পরবর্তীতে তারাই ক্ষমতায় যাবে নির্বাচন হলে। হাসান ফেরদৌস, ইউ ফার্স্ট। এটা পুরনো প্রশ্ন, এটা আমরা অনেক আগে ডিমান্ড করছি যে দলগুলির ভেতরে যদি
গণতন্ত্র না থাকে তাহলে দেশে তারা গণতন্ত্র কিভাবে প্রতিষ্ঠা করবে? ডিমান্ড হয়নি, তার কতগুলি ঐতিহাসিক কারণ আছে। আমাদের প্রতিটি দলই কিন্তু পরিবার ভিত্তিক, পরিবারকে কেন্দ্র করে, এবং তারও একটা ঐতিহাসিক কারণ আছে। আমরা জমিদার তান্ত্রিক সমাজে বাস করি, জমিদারের ছেলে তারাই চিরকাল মাতবরি করে যাবে, এইটাই জমিদার তন্ত্র থেকে এই পরিবার তন্ত্র এসছে, টোটাল কন্টিনিউশন। কারণ আমরা মূলত একটা কৃষি ভিত্তিক দেশ, আমরা আসলে একটা অ্যাগ্রেরিয়ান সোসাইটি। আমাদের কালচারের মধ্যে এখনো শহরে আরবান ছাপটা আসেনি, যে কারণে আমরা এখনো কিন্তু অনায়াসে সে বঙ্গবন্ধু থেকে শুরু করে তার কন্যা পর্যন্ত দেখেছি আমরা। এখন দেখতে পাচ্ছি তারেককে, তারেকের মাকে, ইনফ্যাক্ট তারেকের বউকেও দেখতে পাচ্ছি আমরা এখন পোস্টারে, তারেকের মেয়েকেও দেখতে পাচ্ছি, মেয়েকেও দেখতে পাচ্ছি। ওকে, না তারেকের স্ত্রীকে দেখতে পাচ্ছি, আর মেয়েকে নয় বোধহয়, তারেকের স্ত্রীকে দেখতে পাচ্ছি। ছবি দেখি আমি বেগম জিয়া, তারেক এবং তারেকের স্ত্রী, মানে একটা ফুল প্লেজেড পরিবারতন্ত্র আমরা আগামীতে পেতে যাচ্ছি আমরা। কিন্তু ডিমান্ডটা তো আমরা আমাদের করতে হবে, এদেরকে তো আমরা ইলেক্ট করেছি, এরা তো আমাদের ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ। আপনি ডিমান্ড করেছেন কখনো? এই এখন সময় সে ডিমান্ড করার। ভেরি গুড, থ্যাংক ইউ গোলাম মাদুদ। আমি আসলে একটু ভিন্নভাবে বলবো যে, এবং এটা আমি গত সপ্তাহে ডিবিসি প্রোগ্রামে বলেছি, আপনাদের কেন বলেছি আমি, আসলে দক্ষিণ এশিয়ায় বা দক্ষিণ পূর্ব এশিয়ায় বলে না, সেখানেও দেখা যাচ্ছে আসলে যেটা গণতন্ত্রের মূল যেটা আপনার অন্তরায়, সেটা হচ্ছে এই পরিবারতন্ত্র। এই পরিবারতন্ত্র আপনি দেখুন, ইন্ডিয়া কিন্তু কেম আউট অফ ইট, নরেন্দ্র মোদী আছে। আমি একটু রিমাইন্ডার দিই, দলগুলো কেন সংস্কার করছে। বড় অন্তরায় আমার কাছে লজ্জা লাগে যে এই উইদিন দ্য পলিটিক্যাল পার্টি সংস্কারটা হতে হবে, এটা তো কেউ বাইরে থেকে এসে করতে পারবে না। আমার কাছে লজ্জা যে বর্ষিয়ান যে নেতাগুলো আছে উইথ লটস অফ প্রজ্ঞা, চুল দাড়ি পেকে গেছে, এই লোকগুলো এই যে কতগুলো বাচ্চা কাচ্চার পিছনে গিয়ে অমুকের ছেলে অমুকের যে দাঁড়িয়ে থেকে কথাগুলো বলে, এটা তো গণতন্ত্র না, এটা তো নেতৃত্বের বিকাশ কোনোদিন হবে না। এবং দেখুন আপনার 16 বছরের যে নেতৃত্ব, ওনার কোয়ালিটি কি ছিল, উনি কি হওয়ার যোগ্য ছিল, এবং সেই ধরুন ইউ নেভার এন্ড এভার, আমি লিডারশিপের উপর ডক্টরাল কোর্স পড়াই, you never ever compromise with the key position of the nation, organization of the country. If you do it, আমাদের আর কোথাও যেতে হবে না। গত 15 বছর কি হয়েছে আমরা দেখেছি। তো এইটা ছাড়া কোনো সংস্কার ছাড়া বাংলাদেশ হবে না। আর আমি একটু হাসান ভাইয়ের সাথে একটু করবো, যেটা দ্বিমত করবো, আমি বলবো একটু ডিফারেন্ট ওয়েতে বলবো, দ্বিমত আমি ঠিক বলবো না, ওনাকে আমি অনেক রেসপেক্ট করি। আসলে দেখুন, আমি বাংলাদেশে গিয়ে কিন্তু প্রায় 15 দিন ছিলাম এবং ইন্ডিয়াতে গিয়ে 10 দিন ছিলাম ডিসেম্বর জানুয়ারিতে। বাংলাদেশে আমি এখন যেটা মানুষের দেখছি আর কি, যে বিএনপি যে এত চট করে চলে আসবে, আই ডিড নট সি দ্যাট। বাংলাদেশের মানুষ কিন্তু যে তৃতীয় শক্তি আপনি যেটা বলতেছেন, এইটা পার্টি যদি করতে পারে এবং এইটা দেখবেন যে অ্যালায়েন্স করবে, আলটিমেটলি জামাতের পপুলারিটি কিন্তু অনেক বেড়ে গেছে এবং দে মাইট অ্যাকচুয়ালি অ্যাপিয়ার এজ এ তৃতীয় শক্তি হিসেবে আসবে। আমার মনে হয় না বিএনপি একেবারে। আর আমি একদম টোটালি এগ্রি করি দুইজনের সাথে, ওই আওয়ামী লীগ যা করেছেন, বাংলাদেশের মানুষের স্মৃতি কিন্তু খুবই দুর্বল, কিন্তু এটা এত দুর্বল না যে গত কয়েক মাসে আমরা দেখেছি যা করেছে, ব্যাংক লুট থেকে আরম্ভ করে আপনার দেশের 12টা বাজিয়ে দিয়েছে অর্থনীতি অবস্থা কিন্তু খুবই খারাপ, দ্রব্যমূল্য কিন্তু আরো বেড়ে যাবে। তো পিপল আর ভেরি কনসার্ন। আপনি এখনো দেখেন রাস্তাঘাটে নেমে যাচ্ছে। তবে বর্তমান যে সরকারটা যে আছে, অন্তর্বর্তী সরকার, এটি কিন্তু অনেক দুর্বল প্রমাণিত হয়েছে এবং এখানে যে উপদেষ্টাগুলো নিয়েছে, ওই যে হাসান ভাই একটু বলতেছিল 84 বা হোয়াটএভার ইট ইজ, এতে নাই মরাল শক্তি, নাই হচ্ছে তাদের হচ্ছে ওই ধরনের পেশাগত দক্ষতা। আমি আপনাদের দুজনকে আমার মতামত একটু বলি, সেটি হচ্ছে এরকম, যে দলের মাথাগুলাই কারাপশনে ভর্তি, সেটি আপনি বিএনপি বলুন, সেটি আপনি আওয়ামী লীগ বলুন, অথবা জাতীয় পার্টি বলুন, জামাতে ইসলামের কথাটা একটু ভিন্ন আমি বলবো না, কিন্তু কারাপশন ইজ এভরিওয়্যার। যদি কারাপশনের যে দল কারাপশন শুদ্ধি করার চেষ্টা করছেন, তাদের মাথাগুলো যদি অশুদ্ধ থাকে, তারা তো এই দায়িত্ব নেবেন বলে মনে হয় না, কিন্তু এটি নেওয়া অত্যন্ত প্রয়োজন। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আপনাদের দুজনে ভালো থাকবেন, পরবর্তীতে দেখা হবে। দর্শক, আপনারা যারা এতক্ষণ অনুষ্ঠানটি দেখছিলেন, আশা করি অনুষ্ঠানটি ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।